নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে কথা হবে যেটা আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে একেবারে গভীরভাবে জড়িয়ে আছে, রাষ্ট্র বনাম সংঘ। আচ্ছা, একটু ভাবুন তো, একটা দেশের সরকার আর একটা সাধারণ ক্লাবের মধ্যে আসলে তফাৎটা ঠিক কোথায়? শুনতে যেমনই লাগুক, এই দুটোই কিন্তু আমাদের সমাজকে টিকিয়ে রাখার মূল ভিত্তি। চলুন আজ এই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। আজকের আলোচনার কাঠামোটা কিন্তু খুব সহজ। শুরুতেই আমরা রাষ্ট্র আর সংঘের আসল সংজ্ঞাটা একটু ঝালিয়ে নেব। তারপর দেখব এদের মধ্যে কি কি অদ্ভুত মিল রয়েছে। এরপর ধাপে ধাপে এদের সদস্যপদ, ক্ষমতা এবং সার্বভৌমিকতার মতো একেবারে বেসিক পার্থক্যগুলো নিয়ে কাটাছেঁড়া করা হবে। আর সব শেষে দেখব কিভাবে এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তো চলুন ১ নম্বর বিভাগ অর্থাৎ রাষ্ট্র এবং সংঘের পরিচয় দিয়ে শুরু করা যাক। মূল কনসেপ্টগুলো একবার পরিষ্কার হয়ে গেলে পুরো বিষয়টা বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে, চলুন গভীরে যাওয়া যাক। আমাদের চারপাশে রোজ কত ধরনের সংগঠনই তো চোখে পড়ে, তাই না? মানুষের জীবনের হাজারটা প্রয়োজন তো আর রাষ্ট্রের পক্ষে একা মেটানো সম্ভব নয়। আর ঠিক এই কারণেই তৈরি হয় বিভিন্ন সংঘ। যেমন ধরুন ট্রেড ইউনিয়ন, রেড ক্রস সোসাইটি, রামকৃষ্ণ মিশন বা পাড়ার স্পোর্টস ক্লাব। এগুলো সবই কিন্তু দারুণ উদাহরণ। পাড়ার ক্লাবে চাঁদা না দিলে বড়জোর টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়, কিন্তু রাষ্ট্রের কর বা ট্যাক্স না দিলে ব্যাপারটা কতটা জটিল হতে পারে সেটা তো আমরা সবাই জানি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই সংঘ বা অ্যাসোসিয়েশনের আসল সংজ্ঞাটা কি। সহজ কথায়, সমাজের ভেতরে মানুষের নির্দিষ্ট সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় চাহিদা মেটানোর জন্য ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়া একটা গোষ্ঠী হল সংঘ। মজার ব্যাপার হলো, এটা কিন্তু আসলে একটা দেশের বৃহত্তর কাঠামোরই একটা ছোট ভার্সন হিসেবে কাজ করে। এবার আসা যাক ২ নম্বর বিভাগে, সাধারণ বৈশিষ্ট্য এবং মিলসমূহ। চলুন একটু অণুবীক্ষণ যন্ত্রের মতো খুঁটিয়ে দেখি ব্যাপারটা। চারপাশে সাধারণ ক্লাব আর একটা বিশাল রাষ্ট্রের মধ্যে কিন্তু বেশ কিছু মৌলিক মিল আছে। সমাজবদ্ধ মানুষের চাহিদা মেটানোর জন্যই এদের উৎপত্তি। একটা দেশ গড়তে যেমন প্রচুর মানুষের দরকার, তেমনি যে কোনো সংঘ তৈরির প্রথম শর্তই হলো মানুষ। আবার রাষ্ট্র চালানোর জন্য যেমন সরকার থাকে, ঠিক একইভাবে একটা সংঘকে টিকিয়ে রাখতে একটা নির্দিষ্ট পরিচালক মণ্ডলী কাজ করে। নাগরিকরা যেমন রাষ্ট্রের আইন মেনে চলে, সংঘের সদস্যদেরও তেমনই নিজস্ব নিয়মকানুন মানতে হয়। আর সবশেষে অধিকার পাওয়ার বদলে দু জায়গাতেই কিছু নির্দিষ্ট কর্তব্য পালন করাটা কিন্তু একেবারে বাধ্যতামূলক। তাহলে মেলগুলো তো দেখা হলো। এবার ৩ নম্বর বিভাগ, সদস্যপদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য। এবার একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এদের তফাৎগুলো বোঝার চেষ্টা করা যাক। সদস্যপদের প্রকৃতি নিয়ে এই তুলনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সদস্যপদ বা সিটিজেনশিপ ব্যাপারটা অনেকটাই বাধ্যতামূলক। মানে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে হলে সেই রাষ্ট্রের সদস্য হতেই হবে। কিন্তু অন্যদিকে কোনো সংঘের মেম্বার হওয়াটা কিন্তু পুরোপুরি ঐচ্ছিক। এটা সম্পূর্ণভাবে একজন ব্যক্তির নিজের ইচ্ছে বা অনিচ্ছার ওপর নির্ভর করে। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে আরেকটা বড় পার্থক্য তুলে ধরছে। একজন মানুষ একই সময়ে কিন্তু একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না, কিন্তু তিনি চাইলে একই সঙ্গে একটা ট্রেড ইউনিয়ন, রেড ক্রস সোসাইটি এবং যে কোনো স্পোর্টস ক্লাবের মেম্বার অনায়াসেই হতে পারেন। কর্মক্ষেত্রের পরিধির দিকে তাকালে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকে, আর তার যাবতীয় কাজকর্ম সেই বর্ডারের ভেতরেই সীমাবদ্ধ। কিন্তু সংঘের কাজের কোনো সীমানা নেই। এরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকতে পারে। যেমন ধরুন রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কাজকর্ম, এরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে একদম বিনা বাধায় কাজ করে যাচ্ছে। এবার আমরা প্রবেশ করছি ৪ নম্বর বিভাগে, ক্ষমতা, সার্বভৌমিকতা এবং স্থায়িত্ব। এবার আমরা এই দুটি সত্তার মধ্যে সবচেয়ে চূড়ান্ত আর সিরিয়াস পার্থক্যগুলোর দিকে নজর দেব, যা হলো এদের নিরঙ্কুশ ক্ষমতা আর টিকে থাকার বিষয়। সার্বভৌমিকতার দিক থেকে বিচার করলে দেখা যায় রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন আর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাষ্ট্র অন্য কারোর নির্দেশে চলে না, কিন্তু সংঘগুলোকে সব সময় রাষ্ট্রের অধীনে থেকে কাজ করতে হয়। উদ্দেশ্য আর স্থায়িত্বের কথা যদি বলি, রাষ্ট্র তৈরি হয় বহুমুখী উদ্দেশ্য নিয়ে, আর এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান। অন্যদিকে সংঘ তৈরি হয় একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, আর সেই কাজ মিটে গেলে বা কোনো বড় ঝামেলা হলে সেটা বন্ধও হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা,
রাষ্ট্র চাইলে নতুন সংঘ তৈরি করতে পারে বা তাদের নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কোনো সংঘ কখনোই একটা আস্ত রাষ্ট্রের জন্ম দিতে পারে না। এখন আসা যাক রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী দিকটায়, আর তা হল চূড়ান্ত শাস্তি দেওয়ার ক্ষমতা। একটা ক্লাবের নিয়ম ভাঙা আর একটা দেশের আইন ভাঙার মধ্যে যে একেবারে আকাশ-পাতাল তফাৎ আছে, সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। সুতরাং আসল পয়েন্টটা হল এই উদ্ধৃতিতে লুকিয়ে থাকা চরম সত্যটা। রাষ্ট্র কঠোর শাস্তি বা এমনকি মৃত্যুদণ্ডও দিতে পারে, কিন্তু একটি সংঘ সর্বোচ্চ তার সদস্যকে সংঘ থেকে বহিষ্কার করতে পারে। এটা একদম স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে গুরুতর শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের হাতেই সম্পূর্ণ একচেটিয়া ক্ষমতা রয়েছে। আমরা চলে এসেছি ৫ নম্বর এবং শেষ বিভাগে, একটি পরিপূরক সম্পর্ক। এতক্ষণ ধরে যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা হলো, এবার সেগুলোকে এক সুতোয় গাঁথার পালা। এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও এরা আসলে একই পাজেলের দুটো আলাদা টুকরোর মতো। মানুষের জীবনকে পরিপূর্ণ করে তুলতে রাষ্ট্র এবং সংঘ কিন্তু একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করে। রাষ্ট্র মানুষের বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক চেতনা বাড়ায়, আর অন্যদিকে সাংস্কৃতিক বা ধর্মীয় সংঘগুলো মানুষের ভেতরের সত্তাকে উন্নত করে, একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সমাজের সামগ্রিক কল্যাণের জন্য দুটোরই সমান গুরুত্ব রয়েছে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। যদি রাষ্ট্র আমাদের বাহ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আর সংঘ আমাদের ভেতরের জীবনকে রূপ দেয়, তবে শেষ পর্যন্ত মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার ওপর আসলে কার প্রভাব বেশি? রাষ্ট্রের এই নিরঙ্কুশ ক্ষমতা নাকি সংঘের এই সাংস্কৃতিক প্রভাব? ঠিক কোনটা আমাদের সমাজকে বেশি প্রভাবিত করে বলে মনে হয়? এই আকর্ষণীয় প্রশ্নটা নিয়েই আজ শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।